আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। যুদ্ধবিরতি কার্যকরের পর বিধ্বস্ত ঘরবাড়িতে ফিরতে শুরু করেছেন ফিলিস্তিনের গাজা উপত্যকার মানুষেরা। আল জাজিরা জানিয়েছে বিধ্বস্ত ঘরবাড়িগুলো পরীক্ষা নিরীক্ষা করছেন তারা। কেউ কেউ তার মাঝেই মাথা গোঁজার চেষ্টা করছেন, তবে বেশিরভাগ বিধ্বস্ত বাড়ির বাসিন্দাদেরই ধ্বংসস্তূপ সরিয়ে তাঁবুতে বসবাস করতে হবে বাড়ি পুনর্নির্মাণ না করা পর্যন্ত। শুক্রবার ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন এবারের 11 দিনের যুদ্ধে ক্ষতিগ্রস্ত ঘরবাড়িগুলো পুনর্নির্মাণ করতে কয়েকশো মিলিয়ন মার্কিন ডলার লাগবে। এদিন ধ্বংসস্তূপের নিচ থেকে আরও 5 জনের লাশ উদ্ধার করা হয়েছে। সব মিলে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 248 জনে, যাদের মধ্যে শিশু রয়েছেন 66 জন। আহত হয়েছে 1900 জন। মানবিক সহায়তা সংস্থা রেড ক্রসের আঞ্চলিক পরিচালক ফাবিরিজিও কার্বোনি বলেছেন, 11 দিনের যুদ্ধে ধ্বংস হওয়া গাজা পুনর্গঠন করতে কয়েক বছর লাগবে। গাজার বাসিন্দারা বলেছেন, সবকিছুর আগে তাদের খাদ্য ও চিকিৎসা দরকার। যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে অনেক বছর লাগবে, কিন্তু সেটি করার জন্য আগে আমাদের বাঁচতে হবে। গাজার পুনর্গঠনে অন্যান্য দেশের সাথে অংশগ্রহণের ইচ্ছার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সফররত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের সাথে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। যদিও একই সংবাদ সম্মেলনে জো বাইডেন বলেছেন, ইসরায়েলের প্রতি অঙ্গীকারের প্রশ্নে তার সরকারের নীতি পরিবর্তন হবে না। ইসরায়েলের নিরাপত্তার প্রশ্নে কোনো পরিবর্তন আসবে না যুক্তরাষ্ট্রের নীতিতে। তবে যুক্তরাষ্ট্র এখনও 2 রাষ্ট্র সমাধান চায় এবং এটিকে একমাত্র সমাধান হিসেবে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে যুদ্ধবিরতি কার্যকরের পর জরুরি মানবিক সহায়তা নিয়ে প্রথম কনভয় পৌঁছেছে গাজা উপত্যকায়। বিবিসি জানিয়েছে, হামাসের সাথে যুদ্ধবিরতির পর গাজা ভূখণ্ডের প্রবেশের জন্য ইসরায়েলের কেরেম শ্যালন ক্রসিং খুলে দেয়। এরপরই জাতিসংঘের সঙ্গে সম্পৃক্ত সংস্থাসহ বেশ কয়েকটি সহায়তা সংস্থার দেওয়া জরুরি ওষুধ, খাবার ও জ্বালানি নিয়ে উপত্যকায় প্রবেশ করে বেশ কয়েকটি ট্রাক। নিউ ইয়র্কে এক ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র জানিয়েছেন, 13টি ট্রাকে খাদ্য, চিকিৎসা সামগ্রী, করোনা ভ্যাকসিন সহ প্রয়োজনীয় সামগ্রী গাজায় প্রবেশ করেছে। ফিলিস্তিনের সাথে যুদ্ধ নিয়ে ইসরায়েলের বিরোধী রাজনীতিকদের প্রশ্নের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কী উদ্দেশ্য হাসিলের জন্য ইসরায়েল এবারের যুদ্ধে জড়িয়েছে তা জানতে চান তারা। অধিকৃত পূর্ব জেরুজালেম থেকে আল জাজিরার প্রতিনিধি জানিয়েছেন, অনেকে এটিকে নেতানিয়াহুর রাজনৈতিক স্বার্থসিদ্ধির কৌশল হিসেবে আখ্যায়িত করেছেন। তারা বলছেন, এটি শুধুই প্রধানমন্ত্রীর রাজনৈতিক যুদ্ধ। 2 বছরেরও কম সময়ের মধ্যে ইসরায়েলে 4টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তবু নেতানিয়াহু কোনো জোট সরকার গঠন করতে পারেননি। কাজেই এই যুদ্ধের মাধ্যমে তিনি রাজনৈতিক ভিত মজবুত করতে চেয়েছেন। অন্য রাজনীতিকদের অনেকে প্রশ্ন তুলেছেন, যদি যুদ্ধ শুরুই করল ইসরায়েল, তাহলে কেন শেষ করা হলো না? কট্টর ডানপন্থী রাজনীতিকরা চেয়েছিলেন গাজায় ইসরায়েলি বাহিনী স্থল অভিযান পরিচালনা করুক। তাদের মতে সেটি হতে পারত হামাসের বিরুদ্ধে চূড়ান্ত অভিযান। নেতানিয়াহুর বিরোধী রাজনীতিকরা বলেছেন, তার হাতে সামরিক বাহিনীর নেতৃত্ব রয়েছে, কিন্তু এবারের অভিযান কী উদ্দেশ্যে চালানো হয়েছে সেটি তিনি বলছেন না। এবারের এই 11 দিনের যুদ্ধে সত্যি হামাস এতটুকু দুর্বল হয়েছে কিনা সেটিও জানতে চাইছেন তারা। এদিকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও শুক্রবার আল আকসা মসজিদে মুসল্লিদের উপর ইসরায়েলি পুলিশের হামলার কারণে ইসরায়েলকে ভণ্ড ও কপট রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করেছে তুরস্ক। আঙ্কারা বলেছে, ইহুদি এই রাষ্ট্রটি তাদের ভণ্ড ও কপট চরিত্র প্রদর্শন অব্যাহত রেখেছে। এক টুইটার পোস্টে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, গাজায় যুদ্ধবিরতি, অন্যদিকে জেরুজালেমে হামলা। ইসরায়েলের ভণ্ড ও কপট চরিত্রের প্রদর্শন চলছেই। মানুষের ধর্মীয় বিশ্বাস ও ইবাদতের স্বাধীনতা হরণকারী এই বর্বরতা অবিলম্বে বন্ধ করতে হবে। এর আগে ইস্তাম্বুলে এক অনুষ্ঠানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেন, সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল কী জিনিস সেই সম্পর্কে সমগ্র বিশ্বের জানা উচিত। ইসরায়েল 1947 সাল থেকে অবৈধ দখলদারিত্বের মাধ্যমে পুরো ফিলিস্তিনকে গ্রাস করেছে এবং এখন সেখানে ফিলিস্তিনিদের জন্য কেবল এক মুঠো জমি বাকি আছে। গাজা উপত্যকার উপর ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসন প্রতিরোধে সহযোগিতার জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া। এ সময় ইরানের আর্থিক ও সামরিক সহযোগিতার কথা উল্লেখ করেন হামাস প্রধান। যুদ্ধবিরতি কার্যকরের পর এক টেলিভিশন ভাষণে হানিয়া বলেন, জেরুজালেম, আল কুদস ও আল আকসা মসজিদ রক্ষা করার লক্ষ্যে গাজা উপত্যকা প্রতিরোধ শুরু করেছিল এবং এর মাধ্যমে ইহুদিবাদী শত্রুকে উচিত শিক্ষা দেওয়া সম্ভব হয়েছে। গাজার প্রতি সমর্থন ও যুদ্ধবিরতিতে ভূমিকা রাখার জন্য মিশর, কাতার সহ মুসলিম বিশ্বের অন্যান্য দেশকেও ধন্যবাদ জানান হামাস নেতা। ইসলামী জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডের মুখপাত্র আবু হামজা শুক্রবার গাজায় এক সংবাদ সম্মেলনে বলেছেন, ফিলিস্তিনিরা এবারের সংঘাতে অভূতপূর্বভাবে ইসরায়েলের অস্তিত্বের ভিত কাঁপিয়ে দিতে পেরেছে।
তিনি ফিলিস্তিনিদের প্রতিরোধ সংগ্রামে আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতা দেওয়ার জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনারা আমাদের বিজয়ের অংশীদার। তিনি বলেন, গোটা ফিলিস্তিনি ভূখণ্ড ইসরায়েলের হাত থেকে মুক্ত না হওয়া পর্যন্ত প্রতিরোধ সংগ্রাম চলবে। এদিকে ফিলিস্তিনিদের সামরিক ও আর্থিকভাবে সহযোগিতা করার জন্য মুসলিম বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি গাজার পুনর্গঠনেও সকলের সহযোগিতা চান। ইরানি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে এই খবর। এক বিবৃতিতে আলী খামেনি বলেছেন, মুসলিম দেশগুলোকে অবশ্যই গুরুত্বের সাথে ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে হবে। সামরিক, আর্থিক সহায়তা ও গাজার অবকাঠামো নির্মাণে তাদের পাশে দাঁড়াতে হবে। ইরান অনেকদিন ধরেই হামাসকে সামরিক সহযোগিতা করে আসছে। হামাসের রকেট হামলার সক্ষমতা বৃদ্ধিতে দেশটির অবদান রয়েছে বলে জানা যায়। হামাসকে স্থানীয়ভাবে রকেট তৈরিতে প্রযুক্তি ও বিজ্ঞানীদের প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করছে ইরান। অবশেষে গাজা উপত্যকা ও জেরুজালেমে ইসরায়েলি হামলাকে আগ্রাসন হিসেবে আখ্যায়িত করেছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে এক টেলিফোন আলাপে সৌদি বাদশাহ ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানান। একই সাথে ইসরায়েলের সরকারকে দখলদার আখ্যা দিয়ে বাদশাহ সালমান বলেন, ইসরায়েলের উপর চাপ প্রয়োগ করতে সৌদি আরব সব পক্ষের সাথে যোগাযোগ করবে। এর আগে মিশরের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতিতে স্বাগত জানায় সৌদি আরব। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, যুদ্ধ বন্ধে মিশর সহ আন্তর্জাতিক মহলের তৎপরতাকে স্বাগত জানিয়েছে সৌদি আরব। বিষয়টিতে মিত্র দেশগুলোর সাথে মিলে শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাতে চায় সৌদি আরব। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি আগ্রাসনের বিষয়ে বরাবরই নীরবতা পালন করছে সৌদি আরব। যথারীতি এবারের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেও সৌদি আরব ও তাদের মিত্র আরব দেশগুলো এই বিষয়ে জোরালো কোনো অবস্থান নেয়নি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইসরায়েলি হামলা বন্ধের দাবি উঠলেও ফিলিস্তিনিদের প্রতিবেশী দেশগুলো যেন সবকিছু দেখেও না দেখার ভান করেছে। তবে যুদ্ধবিরতি হওয়ার ঠিক পরদিন সৌদি বাদশাহ ইসরায়েলি সেনাবাহিনীর হামলাকে আগ্রাসন হিসেবে আখ্যায়িত করেছেন। এদিকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও শুক্রবার জেরুজালেমে আল আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনিদের উপর চড়াও হয়েছে ইসরায়েলি পুলিশ। ফিলিস্তিনিদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস, স্টান গ্রেনেড, স্মোক বম্ব ও সরাসরি গুলি চালানোর ঘটনাও ঘটেছে। ফিলিস্তিনিরা পরে পাল্টা প্রতিরোধ করতে শুরু করলে সেখানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, শুক্রবার জুমার নামাজ শেষে অনেক ফিলিস্তিনি হামাস ও ইসরায়েলের মধ্যে হওয়া যুদ্ধবিরতি উদযাপনে মসজিদ প্রাঙ্গণে সমবেত হলে সেখানে সংঘর্ষ বাধে। আগের মতো বল প্রয়োগের মাধ্যমে ফিলিস্তিনিদের ছত্রভঙ্গ করতে শুরু করে ইসরায়েলি পুলিশ। এই সংঘর্ষে অন্তত 15 ফিলিস্তিনি আহত হয়েছে। ফিলিস্তিনের সরকারি সংবাদ মাধ্যম ওয়াফা জানিয়েছে, ইসরায়েলি পুলিশের ছোড়া রবার বুলেট 15 জনকে আহত করেছে। এছাড়া আরও অনেকে কাঁদানে গ্যাস কিংবা পুলিশের পিটুনিতে মারাত্মকভাবে আহত হয়েছেন বলে জানিয়েছে ওয়াফা। আবারও রাজনৈতিক অনিশ্চয়তার মুখে পড়ল নেপাল। চলমান রাজনৈতিক অস্থিরতা নাটকীয় মোড় নিল শুক্রবার রাতে পার্লামেন্ট ভেঙে দেওয়ার আদেশ দিয়েছেন প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভান্ডারী। একই সাথে আগামী নভেম্বরে দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথাও জানিয়েছেন প্রেসিডেন্টের দফতর। আল জাজিরা জানিয়েছে, নেপালের কেয়ারটেকার প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি কয়েকদিন আগে পার্লামেন্টে আস্থা ভোটে পরাজিত হন। এরপর বিরোধী নেতা শের বাহাদুর দেওবাকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে শুক্রবারের মধ্যে সরকার গঠনের সময় দিয়েছিলেন প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভান্ডারী। তবে প্রেসিডেন্টের দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যে দেওবার নেতৃত্বে নেপালি কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ হয়। ফলে প্রেসিডেন্টের দফতর থেকে দেওয়া এক বিবৃতিতে পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়। তবে বর্তমানে প্রধানমন্ত্রী পদে থাকা কেপি শর্মা ওলিকে কেয়ারটেকার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দেন বিদ্যাদেবী ভান্ডারী। পার্লামেন্ট ভেঙে দেওয়ার ফলে করোনা মহামারীর মধ্যে দেশটিতে জাতীয় নির্বাচন আয়োজন করা হয়। দেশটিতে ক্রমশই অবনতি হচ্ছে করোনার পরিস্থিতি। আগামী নভেম্বর মাসের 12 থেকে 18 তারিখের মধ্যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। মিয়ানমারের গণতন্ত্রপন্থী কারাবন্দী নেত্রী অং সান সুচির রাজনৈতিক দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির নিবন্ধ বাতিলে পদক্ষেপ নিতে যাচ্ছে ক্ষমতাসীন জান্তা সরকার। দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম মিয়ানমার টুডের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মিয়ানমারের নির্বাচন কমিশনের চেয়ারম্যান থেইন সোয়ে শুক্রবার মিয়ানমার টুডেকে বলেন, এনএলডির বিরুদ্ধে নির্বাচনে কারচুপি করার অভিযোগ রয়েছে। সরকার তদন্তে এই অভিযোগে সত্যতা পাওয়া গেছে। যেহেতু আইন অনুযায়ী এই ধরনের কর্মকাণ্ড অবৈধ, তাই আমরা এনএলডির নিবন্ধন বাতিল করতে যাচ্ছি। খবরে বলা হয়, বৃহস্পতিবার জান্তা সরকার দেশের সবগুলো রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভার আয়োজন করেছিল। ওই সভায় উপস্থিত থাকতে সবগুলো রাজনৈতিক দলকে চিঠিও দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে, কিন্তু দেশটির সামরিক বাহিনী সমর্থিত রাজনৈতিক দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি ও আরও 2-1টি রাজনৈতিক দল ছাড়া মিয়ানমারের সক্রিয় সব রাজনৈতিক দল সেই সভা বর্জন করে।
ওই মতবিনিময় সভাতেই সুচির দলের নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের বরাত দিয়ে জানিয়েছে মিয়ানমার টুডে। গত 1 ফেব্রুয়ারি মিয়ানমারের সেনাপ্রধান মিং অং হ্লাইয়ের নেতৃত্বে এক অভ্যুত্থানে ক্ষমতাসীন সরকারকে হটিয়ে দেশটির ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। বন্দী করা হয় গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচি ও তার দল লিগ ফর ডেমোক্রেসির পার্লামেন্ট সদস্য ও অন্যান্য বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের। এরপর সাধারণ জনগণ সামরিক শাসনের বিরুদ্ধে বিক্ষোভ করলে 800-এরও বেশি লোক নিহত হয়েছে নিরাপত্তা বাহিনীর হাতে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।